যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মীর হাসান। আর আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি স্থির আয়ে বাড়তি ব্যয়। আজ আলোচনার জন্য আমরা একাধিক অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, একে একে তাদের সাথে পরিচিত হব। আমাদের এই আলোচনায় স্টুডিওতে এবং স্টুডিওর বাইরে থেকে অনলাইনে যোগ দিচ্ছেন একাধিক অতিথি। পরিচিত হয় স্টুডিও থেকে। শুরুতে পরিচয় করিয়ে দিতে আমার ডান দিক থেকে আমাদের সাথে আছেন abnews24.com এর প্রধান সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা সুভাষ সিংহ রায়। জনাব সুভাষ সিংহ রায়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। একই সঙ্গে এই আলোচনায় স্বাগত জানাতে চাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রহিন হোসেন প্রিন্স, আপনাকেও। এছাড়াও আমাদের এই আলোচনায় যোগ দিচ্ছেন অনলাইনে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আশা করি গোলাম মোয়াজ্জেম আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত। একই সঙ্গে এই আলোচনায় যোগ করে নিতে চাই বাংলাদেশ সীমাগার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের চারজনকে নিয়ে আজকের এই আলোচনা শুরু করতে চাই, তবে শুধু টাইটেল ব্রেক আছে। এরপরেই আলোচনাটা শুরু করতে চাই রহিন হোসেন প্রিন্স আপনাকে দিয়ে। আমাদের শিরোনামে নিশ্চয়ই বুঝে ফেলার কথা আমরা কী বিষয় নিয়ে কথা বলছি। আসলে চাল থেকে শুরু করে ডাল, সয়াবিন তেল, চিনি, পেঁয়াজ, হালের আলু, কাঁচামরিচ, মানে মধ্যবিত্ত থেকে শুরু করে দরিদ্র বা যাদের একদম সীমিত আয়, নির্ধারিত আয়, তারা কী ধরনের চাপের মধ্যে আছে সেটা নিশ্চয়ই সবাই অনুমান করতেই পারে। এখন আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে এই নিত্যপণ্যের বাজারে যেটা সরকার চায় আসলে যে নির্ধারিত দামটা থাকুক বা যেটা মানুষের ক্রয় সীমার মধ্যে থাকুক, সেটা আসলে হচ্ছে না কেন? তাহলে এই বাজারের দড়িটা আসলে কার, লাগামটা কার হাতে? কি মনে হয় আপনার বিশ্লেষণটা কি? ধন্যবাদ আপনাকে। না, আপনি প্রথমে পরিস্থিতি, বিশেষ করে দ্রব্যমূল্য ব্যাখ্যা করে শেষ দিকে এসে যেটা বললেন, সরকার চায়, তারপরে কি হচ্ছে, এবং সরকার চায় বলে আপনি যেটা বললেন, আমার তো প্রথম প্রশ্ন সেই জায়গাটায়। সরকার যদি প্রকৃতপক্ষে সেটা চাইতো যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য অন্ততপক্ষে সাধারণ মানুষের কি বলে যে ক্রয়সীমার মধ্যে থাকতো, এবং এখানে অন্ততপক্ষে এই যে দুর্নীতি বলেন বা অব্যবস্থাপনা বলেন এটা থাকতো না, তাহলে তো পরিস্থিতি এখন যেটা খারাপ হচ্ছে আমার বিবেচনাটা খারাপ হতে পারতো না। তার মানে প্রথম চাইতে হবে, চাওয়ার পরে কি করণীয় নির্ধারণ করতে হবে, ভূমিকা নিতে হবে। সেই জায়গাটা ব্যত্যয় দীর্ঘদিন ধরে দেখছি। এটি একটি মানে আমার প্রথম বক্তব্য। এবং সেটা হওয়ার পেছনে আমি মনে করি যে প্রথমত যে আমাদের কোন সিস্টেমে এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার ব্যবস্থা চালু আছে সেটি একটি বড় প্রশ্ন, আর তারপরে বাজারে যেটা আছে তার ব্যবস্থাপনার প্রশ্নটা কোথায় আছে। তা আমরা দেখি দুইটাই ব্যত্যয় ঘটছে। প্রথমত যে সিস্টেমটা চলছে, আমরা বাংলাদেশে এ তো নতুন করে বলার দরকার নেই। বিশেষ করে ধরুন এইবারের যে মহামারী কোভিড পরিস্থিতি, এই পরিস্থিতি দেখলাম যে দুর্নীতির লাগাম কিন্তু টেনে ধরা গেল না, একেবারে মাছ থেকে শুরু করে কোথায় না গেল। এবং টাইম টু টাইম আমরা দেখলাম পেঁয়াজের বাজার থেকে শুরু করে অন্য বাজারেও এই ধরনের আগুন শুধু না, মানুষের পকেট কাটার জন্য, আমি বলি আগুন না, মানুষের পকেট কাটার জন্য এই প্রক্রিয়াগুলো চলেছে। তাহলে আপনাকে একটা প্রধান বিষয় হচ্ছে যে আমরা বাজার ব্যবস্থাটা কেমন চালু করব। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে অন্ততপক্ষে যে মানুষের জন্য যে একেবারে নিত্য প্রয়োজনীয় জিনিস, এই জিনিসগুলো সরকারের তত্ত্বাবধানে সরবরাহ ব্যবস্থা রাখতে হবে। গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা রাখতে হবে। টিসিবিকে দক্ষ এবং দুর্নীতিমুক্তভাবে গড়ে তুলতে হবে, এবং যে জিনিসপত্রগুলো প্রয়োজন সেটা আগে থেকে স্টক করে তার যথাযথ সরবরাহ ব্যবস্থা করতে হবে। এবং আরও কিছু জিনিসপত্র সাধারণ মানুষের যাতে ক্রয়সীমার মধ্যে থাকে অথবা তার প্রাপ্যতা নিশ্চিত করা যায়, তাহলে গণবন্টন ব্যবস্থার ধারা চালু রাখতে হবে। আমরা দেখতে পেলাম এই জায়গাটাও ঠিকমতো প্রথমে নীতিগতভাবে এটা করা হয়নি। এক কথা আসলে হয় মুক্ত বাজারের নামে চলছি, আমরা হস্তক্ষেপ করব কি করব না, এই কথাটাকে কিন্তু দেখবেন টাইম টু টাইম প্রধান করে ফেলে। এটি একটি ব্যাপার। আর একটা হচ্ছে যে বাজার ঠিক আছে, এরপরেও বাজার যেটা আছে সেইখানে তো অন্তত পক্ষে নিয়ন্ত্রণের জায়গাটা তো থাকবে। বেশি দরকার নেই, আপনি সর্বশেষ আলু দিয়েই দেখেন, এবারও সর্বশেষ পেঁয়াজ দিয়েই দেখেন। যখন বাজারে পেঁয়াজ ছিল, সংকট হয়নি, তখনও দামটা কি হলো, অর্থাৎ সেই ফড়িয়ারা বা মুষ্টিমেয় ব্যবসায়ীরা তারা কি করলো। আলুর ঘটনা একই, যে আপনি দেখেন যে পরিমাণ আলু বাংলাদেশের মানুষের চাহিদা তার থেকে অনেক বেশি আছে, কৃষক কিন্তু পাচ্ছে না। তাহলে সেই জায়গাগুলোতে আমরা ব্যত্যয় দেখলাম। এবং আপনি যদি এই ধরনের পরিস্থিতি আমরা বুঝি যে এদেরকে সামাল দিতে পারবো না, আমরা অনেকদিন ধরে বলে আসছি যে তাহলে
যারা উৎপাদন করে, উৎপাদক এবং ক্রেতা সমবায় ব্যবস্থা চালু করার মধ্য দিয়ে এই কাজগুলো করা যায় কিনা। তার মানে এইটা নতুন না, এটা অনেক দিনের চল দেখছি। তা সেইটা থেকে জনগণকে স্বস্তি দেওয়ার জন্য, আপনার ভাষায় যদি চাপের কথা বলি, সেই চাপটাও মুক্ত করার জন্য যেটা করা দরকার, আমরা দেখছি প্রথমে একটা নীতির ঘাটতি, তারপর হচ্ছে মানে যে নীতি করলে এটা করতো সেটা নাই, দ্বিতীয়ত ব্যবস্থাপনা নাই। এই কথা দিয়ে শেষ করি। আপনি খেয়াল করেন যে অন্তত পক্ষে ব্যাংকও তো, বাংলাদেশ ব্যাংকে বলছে কোটিপতির সংখ্যা বেড়ে গেছে, কিন্তু 72% মানুষের আয় কমে গেছে। তাহলে সরকারের একটা বড় দায়িত্ব যে ওই আয় কমা মানুষের কাছে নিত্য প্রয়োজনীয়, সেই আয় কমা মানুষের জন্য একটা বড় চিন্তার বিষয়। সুভাষ সিংহ রায়, এখন আমরা দেখছিলাম যে একবার সরকার দাম নির্ধারণ করলো, যেটা রহিন হোসেন প্রিন্স আলুর প্রসঙ্গটাই নিয়ে আসলেন, একদম অতি সম্প্রতি যা হচ্ছে বাজারে, সরকার নির্ধারণ করে দিল একটা দাম, সেই দামটা কার্যকর করতে ব্যর্থ হয়ে আবারও নতুন করে দাম নির্ধারণ। আসলে পর্যায়টা কোন পর্যায়ে গেলে এই ধরনের পরিস্থিতিগুলো সামনে আসে? আর এবারও যেটা নির্ধারণ করে দেয়া হলো সেটাও যে কার্যকর হবে, সেটার কি কোনো নিশ্চয়তা পান? আপনার প্রথম সর্বশেষ যে বাক্যটি, সেই বাক্যটির উত্তরে বলি, আপনি দেখবেন যে গত 1-2 দিনের মধ্যে আলুর দাম কমে যাবে। আমার প্রেডিকশন নিশ্চয়ই একেবারে বেঠিক হবে না। এই কারণে কৃষি বিপণন অধিদপ্তর যে আজকে বিকেলবেলা 5টার সময় যে সিদ্ধান্তটি দিয়েছে, পরবর্তীতে যে মূল্য নির্ধারণ করেছে, এটা আপনার প্রজ্ঞাপন আকারে যেতে হবে এবং জেলা প্রশাসকদের কাছে চিঠি না যাওয়া পর্যন্ত জেলা প্রশাসক যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের যে কর্তৃত্ব করার, যে নিয়ন্ত্রণ করা কিংবা দেখভাল করার যে কর্তৃত্ব, সেটা তারা কিন্তু পাবে না। অর্থাৎ আগামীকাল সকালে যদি এটা চিঠিটা ইস্যু হয়, আপনি দেখবেন যে এটা পেঁয়াজের ক্ষেত্রেও কিন্তু সেরকম নির্দেশনাগুলো ছিল, কিন্তু দাম তো শেষ পর্যন্ত। আমি আপনাকে বলি, আপনি চমৎকার একটা শিরোনাম দিয়েছেন আজকে, আয়ের সাথে অসঙ্গতির, স্থির আয়ে বাড়তি ব্যয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় সরকারি চাকরি পেয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের পর। প্রথম মাসে তিনি বেতন পেয়ে মাথায় হাত দিয়েছিলেন যে এত টাকা দিয়ে আমি করবো কি। বেতন ছিল মাত্র 2 টাকা না, তখন শাকসবজি প্রচুর উৎপাদন হতো, গোলা ভরা ধান ছিল, গোয়ালে গরু ছিল, যে কারণে এই ব্যয় টাকাটা অনেক মনে হয়েছে। কিন্তু এখন মাথা পিছু আর $2064। মানুষের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে, কিন্তু আপনি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছেন, আপনি দেখবেন মানুষের মধ্যে একটা অস্বস্তির জায়গা তৈরি হয়েছে। আপনি শায়েস্তা খাঁর গল্প ছোটোবেলার থেকে আমরা পড়েছি। আপনি 2 মেয়াদে শায়েস্তা খাঁ 22 বছর ক্ষমতায় ছিলেন, এবং সেটাকে হিসেব করে দেখেন যে ওই যে তার আমলে যে টাকায় 8 মণ চাল পাওয়া যেত, এটা কিন্তু এখনো স্বস্তির প্রতীক। অর্থাৎ বিপণন ব্যবস্থা যাটাই হোক না, শায়েস্তা খাঁ আমলের গল্প বা উদাহরণ শুনি আসলে যারা এখন, যাদের প্লেটে বা নিম্ন আয়ের মানুষের খাবারের পাতে টান পড়েছে, সে আসলে কতটুকু ভুলবে। আমি বরং এই বিষয়ে আরেকটু প্রশ্ন করতে চাই, আপনি কি কিভাবে জেলা প্রশাসকের কাছে নির্দেশনা গেলে আলুর দাম কমে আসবে সেটা নিশ্চিত হচ্ছেন? কারণ এর আগে সরকার কিন্তু কৃষি বিপণন থেকে 30 টাকা নির্ধারণ করে দিয়েছিল, সেটা ব্যর্থ হয়ে আছে 35 টাকা করা হয়েছে। ওই যে 30 টাকা যা করেছিল, এটা কিন্তু আপনি বলতে পারেন এক ধরনের অপ্রয়োজনীয় অতি কথন কিন্তু দিয়েছেন অনেকে, এবং কথা বলেছেন। আমার ধারণা আজকের বিকেল 5টায় যেটা সিদ্ধান্ত হয়েছে, এইটাই কার্যকরী হবে। এখন কার্যকরী কেন হলো না আগেরটার মধ্যে ব্যত্যয় কি ছিল, এইটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আমি শুধু 2-1টি কথা বলি, খুব অল্প সময়। উত্তরাঞ্চলে এইবার টানা 4 মাস কিন্তু আপনার বন্যার কারণে আলুর পাশাপাশি আবাদ কমেছে অনেক শাকসবজির, যে কারণে শাকসবজির ফলন যেহেতু কমেছে, সেহেতু আলুর উপরে চাপ পড়েছে। আর এইবার কোভিডকালীন সময় যেটা কমরেড রহিন হোসেন প্রিন্স যেটা আলাপ করছেন, সে জায়গাটা যোগ করি, কোভিডকালীন সময় কিন্তু এবার যখন ত্রাণ ব্যবস্থাপনার মধ্যে আলু একটা অন্যতম কিন্তু উপাদান ছিল, সেখানে একটা সাপ্লাই ঘটেছে। আর আপনি লক্ষ্য করে দেখবেন আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন, আসলে এটা কৃষিমন্ত্রী তার 4টা কারণ ব্যাখ্যা করেছিলেন, সেই 4টা কারণের মধ্যে কিন্তু এই 4টা কারণেই কি যে এত অস্বাভাবিক দাম হয়ে যাবে? আমি অস্বাভাবিক দাম তো আমি বলছি এটা হওয়ার কথা না, কিন্তু যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যেটা বড় বিজ্ঞান, সেই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কোথাও না কোথাও দক্ষতার অভাব পরিলক্ষিত হয়েছে। আর যেটা প্রিন্স ভাই বলছেন মুক্তবাজার অর্থনীতি কতটা মুক্তবাজার অর্থনীতি যেটা আমাদেরকে বেসামাল করে ফেলে,
এবং একেবারে প্রান্তিক মানুষের যে পুষ্টির যে জায়গাটি এবং তার খাদ্যের যে যে বিষয়টি, সেই বিষয়টি যখন নানান রকম ব্যর্থতার মধ্যে ভুলে যায়, তখন কিন্তু নানান রকম সংকট তৈরি হয়। আপনি দেখবেন 96 সালে নির্বাচনের আগে আওয়ামী লীগের একটা বড় কিন্তু তার প্রচার অভিযানে ছিল যে চালের দাম 10 টাকা কেজিতে নামিয়ে আনবে, এবং সত্যি সত্যি 3.5-4 মাসের মাথায় 96 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই কাজটিকে কিন্তু দারুণভাবে করতে পেরেছিলেন। 10 টাকা কেজি চালের দাম কিন্তু করতে পেরেছিলেন। অতএব মূল্য কিন্তু বিশেষ করে ভোগ্যপণ্য থেকে খাদ্যপণ্যর যে মূল্য, সেই মূল্য নির্ধারণ কিন্তু এবং এটা সামলে রাখা, এটা কিন্তু সরকার সেই সময় আপনি বলছেন করতে পেরেছিল। এরপর তো এখন 50-60 টাকার নিচে চাল পাওয়া যায়, এটা তো আসলে খুব কল্পনার মতো। আলোচনা চলে যাবে। যাই হোক, আমি একটু মোশাররফ হোসেনের কাছে যেতে চাই। মোশাররফ হোসেন আমাদের সাথে আছেন। মোশাররফ হোসেন, আসলে আমি একটু বুঝতে চাই আসলে কি কারণে আসলে এই দামটা আসলে এত বাড়তির দিকে, এত অস্বাভাবিক, কেন এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? মোশাররফ হোসেন। ধন্যবাদ যমুনা টিভির কর্তৃপক্ষকে। আপনারা এখনই আলোচনা আসছে এবং টিভিতে পত্রিকায় বিভিন্নভাবে আপনারা সবাই স্বীকার করতেছেন, এবং আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী মহোদয় 4টি কারণ ব্যাখ্যা করছে কি কারণে আলুর শর্টেজ। আসলে এই বছর আলুর চাষ কম হয়েছে। গত পিছনের 2-3 বছর আলুতে সবাই লস করছে, কৃষক ব্যবসায়ী সবাই, এটা সর্বজন স্বীকৃতি, সবাই জানে। তো এই বছর আলুর প্রোডাকশন হয়েছে 90 লাখ টন, আর গত বছর প্রোডাকশন হয়েছিল 1,06,00,000 টন, 7 লাখ টন। এর আগের বছর হয়েছিল 1,05,00,000 টন। তাই এই বছর প্রায় 15 লক্ষ টন মালের ঘাটতি আছে প্রোডাকশনের দিক দিয়া। পাশাপাশি আমাদের কোল্ড স্টোরেজ গুলোর ক্যাপাসিটি আছে 55 লাখ টন আলুর ক্যাপাসিটি। আপনি যে কথা বলছেন, যে তথ্যটা দিচ্ছেন, সেখানে তো এক ধরনের বিভ্রান্তি লক্ষ্য করছি। আমি তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে বিপণন অধিদপ্তর আছে তার তথ্য সেটাই বলছে যে আপনি যেটাকে বলছেন এই বছর 90 লাখ টন, সেটা তো তারা বলছে 1,09,00,000 টন। 1,09,00,000 টন বলতেছে, কিন্তু এই কথাটা সত্য না। এখন সরকারের সাথে তো আমরা প্রাইভেট সেক্টর কম্পিটিশন করতে পারবো না, তর্ক করতে পারবো না, কিন্তু মাল কম হয়েছে, এটা সত্য, সর্বজন স্বীকৃতি। কারণ এই মালটা গেল কোথায়? আমাদের কোল্ড স্টোরেজে এই বছর আলুর প্রিজার্ভ হয়েছে 45 লাখ টন, আর গত বছর 55 লাখ টন প্রিজার্ভ হয়েছে। এর আগের বছর 55 লাখ টন প্রিজার্ভ হয়েছে। আমাদের ক্যাপাসিটি প্রায় 55 লাখ টন। এই বছর 10 লক্ষ টন প্রিজার্ভ কম হয়েছে। পাশাপাশি এই যে কোভিড-19 জন্য বিভিন্নভাবে আলু বিতরণ করছে ত্রাণের মাধ্যমে, সেখানে কিছু ইউজ হয়েছে অতিরিক্ত। পাশাপাশি আপনার নেপালে এক্সপোর্ট হয়েছে এই বছর, যা নাকি কখনো হয় নাই। আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে এই বছর প্রথম থেকে আলুর দাম বেশি। আপনারা স্টাডি করে দেখেন, ইতিহাস ঘাটেন, এই বছর ইন্ডিয়াতে আলুর দাম সবসময় বেশি ছিল বাংলাদেশের চাইতে। তো সেই ক্ষেত্রে কিছু আলু ইন্ডিয়াতে বর্ডার দিয়ে ফাঁকে ফুঁকে গেছে। এবং আমাদের যে বেশি বৃষ্টি হওয়াতে গত 4 মাস আপনার ভেজিটেবল, আমাদের যেটা শাকসবজি, এই শাকসবজিটার দাম বেশি থাকাতে এটার অল্টারনেট হিসাবে এই বছর আমাদের আলুটা বেশি খাইছে। তো সবকিছু মিলে আমাদের আলু প্রিজার্ভ হয়েছে কম, এবং আলুর কাটতি এই বছর বেশি ছিল। এখন শেষ মুহূর্তে আইসা আপনার আর সিজনের বাকি আছে 2 মাস। ডিসেম্বরে নতুন আলু আসবে, আমরা সবাই জানি, কিন্তু নতুন আলুটা আসতে হলে আগাম আবাদ করতে হয়। সেই আবাদটা সেপ্টেম্বরে করে, অক্টোবরের ফার্স্ট উইকে হয়। কিন্তু এই বছর বেশি বৃষ্টির জন্য, লাস্ট বন্যাটার জন্য নর্থ বেঙ্গলে এই আগাম আলুর চাষটা মোশাররফ হোসেন, আমি সবই বুঝলাম, কিন্তু এখন বাজারে হঠাৎ করে আলু উধাও হয়ে যাওয়া বা আলুর দাম 50 টাকার উপরে উঠে যাওয়া, সেটাকে কি স্বাভাবিক মনে হয়? সরকার যেটা নির্ধারণ করে দিয়েছে যে হিমাগার পর্যায়ে 27 টাকা, পাইকারি পর্যায়ে 30 টাকা এবং ভোক্তা পর্যায়ে 35 টাকা, সেটা কি কার্যকর করা সম্ভব হবে? আমি ক্লিয়ার করি আপনার, বাজারটা যে 50 টাকায় খুচরা বাজারে চলে গেছে, এটা নাগালের বাহিরে, ভোক্তা নাগালের বাহিরে। এটা আমরা একজন ব্যবসায়ী হিসাবে মনে করি। আমরা কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন থেকে আমরা চিঠি দিয়েছি প্রত্যেকটা কোল্ড স্টোরেজকে, যে যাদের আলু কোল্ড স্টোরেজে আছে তাদের সাথে আপনারা আলোচনা করেন এবং আলুর দামটা বেশি হয়ে গেছে যাতে ভোক্তা নাগালের ভিতরে রাখা যায়, এই ব্যাপারে আমরা একটা চিঠি দিয়েছি, মন্ত্রণালয়কে জানাইছি। পাশাপাশি এখন গভর্নমেন্ট এটারে টেক আপ করছে, বিভিন্ন সংস্থান টেক আপ করছে। এখন অলরেডি 5-6 টাকা বাজার কমছে, এবং কৃষি মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে বিপণনের যে আমাদের ডিজি মহোদয় আছে, যে প্রাইসটা করছে, প্রাইসটা আজকে রিভিউ হয়ে আজকে যে প্রাইসটা হয়েছে, এবং আমরা অ্যাসোসিয়েশন থেকে যারা আলু রাখছে কোল্ড স্টোরেজে, ব্যবসায়ী, কৃষক, সবাইকে বলা হয়েছে
যে আপনারা সরকার যে নির্ধারিত মূল্য ফাইনাল করছে, কোল্ড স্টোরেজ পর্যায়ে 27 টাকা, হোলসেল পর্যায়ে 30 টাকা এবং রিটেল পর্যায়ে 35 টাকা। তো আপনারা সবাই এই রেটের উপরে যাতে না হয় এইটা আপনারা মেনটেন করবেন। এবং পাশাপাশি যদি আপনারা কেউ মেনটেন না করেন, যদি অতিরিক্ত রেটে কেউ বিক্রি করেন, এটা যদি সরকারের কোনো সংস্থা ধরতে পারে তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। আমরা কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন আপনাদের পাশে থাকবো না এবং আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা আপনাদের বক্তব্য স্পষ্ট করেছেন। আমি একটু গোলাম মোয়াজ্জেমের কাছে তার বিশ্লেষণ জেনে আসি। আপনি যদিও বলছেন যে আপনারা নির্দেশনা পাঠিয়েছেন, বিভিন্ন জেলা পর্যায়ে জেলা প্রশাসকদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে, আসলে সেটা কতটুকু বাস্তবায়ন করা যায় বা সেইটা বাস্তবায়নের ক্ষেত্রে কী কী অন্তরায়গুলো আছে সেগুলো নিশ্চয়ই আলোচনা নিয়ে আসবো। আমি গোলাম মোয়াজ্জেম আপনার বিশ্লেষণে জানতে চাই, আপনার কাছে কি মনে হয় আসলে মানে পরিস্থিতিটা কেন এমন পর্যায়ে গেল? আপনার বিশ্লেষণটা কি? আর আসলে বাজারটা আসলে দেখার দায়িত্ব কার, নাকি একে অপরের দিকে তাকিয়ে থাকে, একে অপরের দিকে দোষারোপের একটা প্রবণতা যেটা অতীত থেকে দেখা গেছে সেটাও এখনো বিদ্যমান? গোলাম মোয়াজ্জেম। আসলে বাজারে সকলেরই এক একভাবে এক এক রকমের দায়িত্ব রয়েছে। সেটা সরকারেরও যেমন, উৎপাদক বা যারা এখানে বিপণনে আসেন যারা, তাদেরও যেমন দায়িত্ব রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলতে চাই, বাংলাদেশের খাদ্যপণ্যের এক একটি বাজারের কাঠামো আসলে এক এক রকম। ফলে সবগুলো আসলে একই কাঠামো দিয়ে বিবেচনা করাটা একটু কষ্টকর আমাদের জন্য। কোনোটা আমদানি পণ্য নির্ভর, কোনোটা অভ্যন্তরীণ পণ্য উৎপাদন নির্ভর এবং কোনোটা মাঝামাঝি পর্যায়ে রয়েছে। ফলে যেমন আলুর ক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গভাবেই দেশীয় আলুর উপরই নির্ভরশীল, উপরন্তু আমাদের বাড়তি আলুগুলো আমরা রপ্তানি করি। সুতরাং এই ক্ষেত্রে বাজারটির ক্ষেত্রে যে কোনো ধরনের পরিস্থিতি হোক সেটি আসলে অভ্যন্তরীণ পর্যায়ে দেখবার বিষয়। কিন্তু যদি আপনি পেঁয়াজের কথা বলেন তাহলে তার একটি অংশ আবার আমদানি নির্ভর। তেলের কথা বললে প্রায় পূর্ণাঙ্গভাবে আমরা আমদানি নির্ভর। এই যে বিভিন্ন পর্যায়ে রয়েছে, ফলে দায় দায়িত্বের মাত্রাটি কিন্তু এক একটি পণ্যের ক্ষেত্রে এক একজনের উপরে এক এক পর্যায়ে পড়বে। কিন্তু সবার জন্য একটি কথা সত্য, সেটি হলো বাজারে সরবরাহ ঠিক রাখার ব্যাপারটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই সরবরাহ ঠিক রাখতে গিয়ে যা করা দরকার, যে পণ্যের জন্য যা করা দরকার, সেই কাজটি আমরা ঠিক মতো হতে দেখি না। আমি আসলে আলু দিয়ে শুরু করতে চাই। আলুর ক্ষেত্রে জিনিসটি এমন হয়েছে, যেহেতু আলুটি পুরোপুরি আমাদের অভ্যন্তরীণ উৎপাদনের উপরে নির্ভরশীল এবং এবছরের সমস্ত ব্যাখ্যাটি আমরা জনাব সুভাষ সিংহ রায় এবং জনাব আমার আগে যিনি ব্যবসায়ী বন্ধু বললেন, উনিও ব্যাখ্যা দিয়েছেন কারণগুলো। কিন্তু আমি আসলে একেবারে অন্যরকম একটা ব্যাখ্যা আপনাদের কাছে দিচ্ছি। আমার এক সময় আমি আলুর উপরে কিছু গবেষণাও করেছিলাম। আমার জানা মতে বাংলাদেশে আলু কিন্তু অনেকবার হাত বদল হয়, এটি নিশ্চয়ই আপনারা জানেন। এবং কোল্ড স্টোরের আলুর রিসিট চেঞ্জ হয় কিন্তু, এবং এক একজনের হাত থেকে এক একজনের কাছে যায়। এবং আজকে একটা রিপোর্টে দেখছিলাম, আজকে হাত বদলের সময় একজন কোল্ড স্টোরেজের মালিক 50 কেজি বস্তা কিনেছে 2000 টাকা করে। যদি 2000 টাকায় উনি রিসিট কিনে থাকেন তাহলে ওনার প্রতি কেজির দাম পড়ে 40 টাকা। তাহলে ওনাকে যদি 40 টাকা দরে এটি যদি কিনতে হয়, আপনি ওনাকে জোর করে বললে উনি 25 টাকা দরে এটি ছাড়বেন না ওখান থেকে। এই যে, এবং এটি যখন মূল্য বৃদ্ধির প্রবণতা থাকে তখন হাত বদলটি অনেক বেড়ে যায় এবং তখনই এই ধরনের ইনফ্লেটেড প্রাইস তৈরি হয় এবং অতি মুনাফার আশায় এই কাজগুলো বাজারে হয়ে থাকে। সুতরাং আমি আসলে একেবারে অন্যরকম একটা প্রস্তাবনা রাখছি, হয়তো আপনাদের পছন্দ হবে না। আমি আসলে আলুর ক্ষেত্রে, অন্য পণ্য না, আলুর ক্ষেত্রে আমি আসলে মূল্য নির্ধারণের পক্ষে নই। আপনি এটি আলুর দাম মূল্যটি উঠিয়ে দেওয়া দরকার, বরঞ্চ যেটি দরকার সেটি হচ্ছে এই মালিক সমিতি বা কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন ভাইরা এবং জেলা পর্যায়ের যে প্রশাসক রয়েছে, তারা মিলে কোল্ড স্টোর থেকে যাতে নিয়মিত আলু সরবরাহ বাজারে আসে সেটি নিশ্চিত করা দরকার এবং এই কাজটি যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় এটি নিশ্চিত করা দরকার। নতুবা আজকেই যেমন শুনলাম আলু দেখা যাচ্ছে না, বাজারে আলু নেই, অথচ জিজ্ঞেস করলে বলছে আপনার কয় কেজি লাগবে। তখন এক ধরনের কৌশলের কথা আমরা শুনছি, যে খুচরা পর্যায়ে বিক্রেতারা যারা এই ধরনের কৌশল নিচ্ছেন। যাই হোক, আপনি দুটি প্রসঙ্গ তুলেছেন, আমি বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আপনার ব্যাখ্যাটাও জানতে চাইবো, পাশাপাশি সুভাষ সিংহ এবং রহিনুল হোসেন প্রিন্স একই সঙ্গে মোশাররফ হোসেন কিছু জানতে চাইবো যে হিমাগার পর্যায়ে যে হাত বদলের কথা বলা হয়, যিনি আসলে 50 কেজি যদি 2000 টাকা কেনেন তা তো 40 টাকা পড়ছে, সে তো নিশ্চয়ই এত থেকে কম দামে নির্ধারণ করে দেওয়া হচ্ছে, সেটা বিক্রি করতে চাইবে না। সেই ধরনের প্রসঙ্গগুলো আছে কিনা মোশাররফ হোসেন আপনার কাছে জানতে চাইবো, পাশাপাশি অন্যান্য ব্যাখ্যাগুলো নিয়ে আসবো। নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর।
আবার আমন্ত্রণ 24 ঘন্টায় আমরা কথা বলছি স্থির আয় বাড়তি ব্যয় নিয়ে। আমি যেতে চাই মোশাররফ হোসেন আপনার কাছে। আপনি শুনছিলেন গোলাম মোয়াজ্জেম বলছিলেন যে হিমাগারগুলোতে এক ধরনের বাস্তবতার কথা, যে সেখানে একাধিকবার হাত বদল হয় এবং সেখানে এক ধরনের বাড়তি দাম যেটা ঠিক নির্ধারণ করে দেওয়া হচ্ছে সেটাও নিশ্চয়ই এখানে কার্যকর করা সম্ভব হয় না। এই বাস্তবতাগুলো আদৌ হিমাগারে দেখা যায় কিনা? এটা গোলাম ভাই যে কথাটা বলছেন, আসলে কোল্ড স্টোরেজে কখনো ডিউ বেচা কিনি হয় নাই আমার জানা মতে, কিন্তু এখন যেহেতু সরবরাহের অভাব এবং মালের ক্রাইসিস আছে, মার্কেটে মালের ডিমান্ড আছে, বাজারটা উদ্যোগতি, সেই ক্ষেত্রে কোথাও কোথাও হইতে পারে অপ্রীতিকর ঘটনা। এটা যাতে না হয় সেই ব্যাপারে সরকারকে আমি অনুরোধ করব যে এটা মনিটরিং করতে জেলা প্রশাসকের মাধ্যমে, এবং আমরা অ্যাসোসিয়েশন থেকে মনিটরিং করব। এবং আপনারা সবাই অবগত আছেন যে ডিউ বেচা কিনি অনেক সময় এই বাজার যখন উদ্যোগতি হয় সব জায়গায় হয়, যেমন আপনার চাউল ডিউ বেচা কিনি হয়, গম ডিউ বেচা কিনি হয়, তেলের ডিউ বেচা কিনি হয়, এই ধরনের একটা প্রবণতা আছে বাজারে। যদি এই ধরনের অপ্রীতিকর ঘটনা আমাদের কোল্ড স্টোরেজে কোথাও হয়, এটা আমরা দেখবো এবং সরকারও দেখবে, আমরা সহযোগিতা করব। আর আজকাল যে প্রাইসটা ফিক্স আপ হয়েছে, তো আমরা আশা করি যে এই প্রাইসটার এরপরে উদ্যোগতি হওয়ার সম্ভাবনা খুবই কম যদি সরকারের মনিটরিংটা ঠিক মতন থাকে। আর আমরা তো প্রতিটি ব্যবসায়ীদেরকে সতর্ক করে দিছি যাতে আর এই ধরনের ঘটনা না হয়। আপনি কি মূল্য নির্ধারণ করে দেওয়ার পক্ষে? জি, আপনি কি মূল্য নির্ধারণ করে দেওয়ার পক্ষে? সরকার থেকে যে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে? না না, সরকার যে মূল্য নির্ধারণ করছে পক্ষে বলতে একটা জিনিস সেটেলমেন্ট তো আসতে হবে, কারণ বাজারটা যেভাবে উদ্যোগতি হয়েছিল এটা তো আসলে সত্যি বাজারটা বেশি বৃদ্ধি হয়ে গেছে, এটা তো হওয়া উচিত না। আমরা তো ব্যবসা করলে একটা রিজনেবল থাকতে হবে, লাভের একটা সীমা থাকতে হবে। এটা যেটা অতিরিক্ত হয়ে গেছে চতুর্দিকে, এইটা ঠিক করার জন্য আমাদের সহযোগিতা সরকার চাইছে, আমরা ডাকছে আমাদেরকে, আমরা গেছি, আলোচনা করছি এবং আজকাল যে রেটটা দিছে এটা আমরা অ্যাকসেপ্ট করছি। অ্যাকসেপ্ট করে আমাদের ব্যবসায়ী প্রতিনিধিদের সবাই জানাইছি এবং সতর্ক করা হয়েছে। তাই আমি বলবো এখানে আমাদের ব্যবস্থাপনা এবং প্ল্যানিং এর অভাব। আমি একটা উদাহরণ দেই, এই কৃষি মন্ত্রণালয়ের ফার্টিলাইজার ব্যবস্থাপনা এই আজকে গত 15 বছর যাবত ভর্তুকি দিতেছে ফার্টিলাইজারের উপরে 70%, 65%, 60% ভর্তুকি দিচ্ছে, কিন্তু এত সুন্দর ভাবে ম্যানেজমেন্ট চলতেছে, কোনো রকমের টুস শব্দ নাই। কিন্তু আমি এই ফার্টিলাইজারের সাথে সম্পৃক্ত, আমি ফার্টিলাইজার ইম্পোর্ট করি, কিন্তু ম্যানেজমেন্ট এবং ব্যবস্থাপনা এই কৃষি মন্ত্রণালয় এত সুন্দর যার জন্য কোনো প্রবলেম হচ্ছে না। তো এইখানে আমি বলবো যে আমাদের যে ফুড আইটেম, পেঁয়াজ, তেল, আপনার আলু, সবকিছু নিয়ে একটা ম্যানেজমেন্ট আমাদের উন্নতি করা দরকার। যদি ম্যানেজমেন্টটা উন্নতি হয় আর ব্যবস্থাপনাটা যদি উন্নতি হয় তাহলে গোলাম মোয়াজ্জেম আপনি আমাকে একটু ব্যাখ্যা করবেন যে আপনি কেন মূল্য নির্ধারণ করে দেওয়ার পক্ষে নন, এক? আর দ্বিতীয়ত হচ্ছে যে জেলা প্রশাসকদের কাছে যে নির্দেশনা যাচ্ছে সেটাতে আসলে কতটুকু নিয়ন্ত্রণ করা যাবে, সেটাকে আপনি কিভাবে দেখেন গোলাম মোয়াজ্জেম? আমি যেটা বললাম আপনাকে যে হাত বদলের বিষয়টা একেবারেই কোনো হঠাৎ করে ঘটনার বিষয় না। আমি এক সময় আমার পিএইচডি থিসিস আসলে আলুর গবেষণা নিয়ে, এবং আমি কুমিল্লা এলাকায় আলু উৎপাদন নিয়ে কাজ করেছি। সেখানকার কোল্ড স্টোরেজ গুলো আমার খুব পরিচিত, এবং সেখানে যে প্রতি বছর যে সিজনগুলোতে বাজারে মূল্যের ঊর্ধ্বগতি থাকে সেই সিজনগুলোতে ব্যবসায়ীরা এই কাজটি করে থাকে, এবং এটা একেবারে একটা ভালো ট্রেডেড প্রোডাক্ট হয়ে যায়, একেবারে একটা শেয়ারের মতো বিষয় হয়ে যায়। পুঁজিবাজারে যেমন শেয়ার বেচা কেনা হয়, একেবারে আলুটাও কিন্তু ওইরকম একটি মার্কেটে বড়ভাবে একটা শেয়ারের মতো বেচা কেনা তখন শুরু হয়। এবং এবার যেহেতু ঊর্ধ্বগতি, এবার এই প্রবণতাটি আমরা দেখছি, এবং আপনাদের কয়েকটি মিডিয়া রিপোর্টেও আমি সেটা ইঙ্গিত পেলাম। এখন আপনি যদি বলেন যে যারা কিনে ফেলেছেন অলরেডি এই মুনাফার আশায়, অতি মুনাফার আশায় কয়েকবার হাত বদল করে কিনে ফেলেছেন যারা 35 বা 40 টাকা দরে, তারা তো আসলে এখন বিক্রি যে কোনো 1 টাকার লাভে বিক্রি করতে গেলেও তো আসলে তার পক্ষে 27 টাকায় বিক্রি করাটি কষ্টকর। এটি হচ্ছে একটি দিক। দ্বিতীয় দিক হলো যে আপনি যদি 35 টাকা দরে 27 টাকা দরে যদি ওখান থেকে রিলিজ করতে চান, তাহলে 35 টাকা দরে যদি খুচরা বাজারে যদি আনতে চান, রিলিজ যদি না হয় তা, এবং এখানে কিন্তু সহযোগিতার বিষয় না, এখানে হচ্ছে যে তারা যেন বাজারে মূল্যটি ছাড়ে। এখন ক্ষতি করে কেউ হয়তো ছাড়তে চাইবেন না, সেজন্য আমার অনুরোধটা হচ্ছে যে আপনি মূল্যটি উন্মুক্ত করে দিন, কিন্তু নির্ধারণ করুন যে প্রতিদিন যেন প্রত্যেকটা কোল্ড স্টোর থেকে একটা নির্দিষ্ট পরিমাণ আলু বাজারে সরবরাহ আসে, এবং সেই কাজটি জেলা প্রশাসন করতে পারেন এবং নির্ধারণ করে দিতে পারেন প্রত্যেকটি কোল্ড স্টোরেজে কি পরিমাণ আলু রয়েছে,
এবং সেটিতে দৈনিক ভিত্তিতে পরিমাণ নির্ধারণ করে দিয়ে যারা ওই রিসিপ্টটির মালিক তাকে বলে দেওয়া যে কোন দিন তার কয় বস্তা মাল বাজারে রিলিজ হবে অথবা আড়ত পর্যায়ে কতগুলো চলে যাবে। এটি যদি করা যায় বাজারে সরবরাহ বাড়বে। যদি তা না করা হয়, আমি শেষ করছি এভাবে, যদি তা না করেন তাহলে আজকে 50 টাকায় যে আলু পাচ্ছেন এবং বাজারে কিন্তু উত্তরোত্তর এই সংকটটি বাড়ার আশঙ্কা রয়েছে। জি, সুভাষ সিংহ রায় শুনছেন। খন্দকার গোলাম মোয়াজ্জেম ভাই যেহেতু আলুর উপরে তার উচ্চ শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ সম্পন্ন করেছেন, আমারও একটা ছোট অভিজ্ঞতা আছে। আমি আইআইটি খড়গপুর থেকে ড্যানিশ এম্বাসির আমাকে পাঠিয়েছিল, আমরা 5 জন ফার্মাসিস্ট গিয়েছিলাম। আমাদের বিনোদ গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্টে আমার যে কেস স্টাডি প্রথম মাসে দিয়েছিল সেটা আলুর উপরে। তা মোয়াজ্জেম ভাই পিএইচডি করেছেন, আমি কেস স্টাডি করেছি। তা আলুর এই ব্যাপারটি আমাদের তার যে পরিকল্পনা কিংবা তিনি যে পদ্ধতির কথা বলছেন এটা বোঝাটাও কিন্তু একটা কঠিন ব্যাপার। এবং আমি যেটা বলছি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বাজার বিপণন ব্যবস্থাপনায় সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটা বড় গুরুত্বপূর্ণ অংশ। আপনি গত বছরের আলুর বাম্পার ফলন হওয়ার ফলে কৃষক কিন্তু ভালো দাম পায়নি, এটা মাথায় রাখতে হবে। যে কারণে এবার কিন্তু আবাদ কম হয়েছে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি 20% যে প্রণোদনা দিলেন রপ্তানির ক্ষেত্রে, দেওয়ার পরে আপনি 40 গুণ রপ্তানি বেড়েছে গত বছরের তুলনায় এই বছরে, জুলাই থেকে সেপ্টেম্বরের হিসাব যদি হিসেব করেন। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশের সবজি উৎপাদনে সারা পৃথিবীতে আমরা তৃতীয়, আমরা আলু উৎপাদনে 7ম। এই যে দুটো জায়গার আমরা যে গুরুত্বপূর্ণ অর্জন করেছি, এটা হয়েছে কৃষি মন্ত্রণালয়, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর যে কৃষি বান্ধব তার প্রকল্প। আপনি গত 10 বছরে 75,000 কোটি টাকা শুধু সারে ভর্তুকি দেওয়া হয়েছে। অনেকগুলো অগ্রগতির জায়গা আছে, সেই জায়গায় আমাদের দাম কমার অগ্রগতি নেই। হ্যাঁ, দাম কমার অগ্রগতি নেই, সেই জায়গাটাই আপনার কৃষক দাম ঠিক মতো পাচ্ছে কিনা। এবার আরেকটা সংকটের কথা আমি একটু বলে রাখি, জানি না খন্দকার মোয়াজ্জেম ভাই কেমনভাবে নেবেন কিংবা যিনি মোশাররফ হোসেন সাহেব কীভাবে ব্যাখ্যা করবেন। আমাদের এইবার যদি কোনো কারণে কৃষক মানে এইবার একটি বাড়তি দামের আশায় যদি আলু বীজ বিক্রি করে ফেলে, অধিক পরিমাণে বিক্রি করে ফেলে, তাহলে আগামীবার কিন্তু উৎপাদনও সংকট দেখা দিবে। অতএব সব মিলে ব্যবস্থাপনা। আবারও বলছি, জেলা প্রশাসক যদি আগামীকাল সকালে চিঠি পেয়ে যান 64 জেলায়, আপনি দেখবেন আগামীকালের মধ্যে একটা গুণগত পরিবর্তন। না, আমার মনে হয় আলোচনার কত দিকে আমরা যদি একটু তাকাই, আমি এইখানের আলোচনায় একটা হচ্ছে যদি তথ্য, এখানে আমাদের মোশাররফ সাহেব যে তথ্য বললেন এবং আমাদের কৃষি অধিদপ্তর সরকারের তথ্যের গড়মিলটা দেখতে পাই, যদি আমি ধরে নেই ওনার ভাষ্য ঠিক হয় যে উৎপাদন কম হয়েছে, তাহলে জনগণের প্রতি যদি দায়িত্ববোধ থাকতো তাহলে আপনি রপ্তানির ক্ষেত্রে আপনি এগুলো বিবেচনা করতেন। সেটা তো আমরা দেখলাম না। যদিও রপ্তানি কত লক্ষ মেট্রিক টন হয়েছে অ্যাকুরেট তথ্য আমার কাছে জানা নেই, কিন্তু আমি বলছি তাহলে দেখেন যে সেক্ষেত্রেও যে জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গাটা আমরা কিন্তু দেখতে পেলাম না। সুতরাং এই জায়গায় পরিকল্পনাহীনতা একটা বড় ব্যাপার। এবং হ্যাঁ, আমি খন্দকার মোয়াজ্জেম যেটা বলেছেন যে আমাদের এক একটা পণ্য তার জন্য এক এক ধরনের ব্যবস্থা করতে হবে, মানে এক ধরনের ব্যবস্থা নাই, উনি ব্যাখ্যা দিয়েছেন, ওটা নিয়ে কোনো দ্বিধা নেই। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় যে কথাটা, এখানে ধরুন দাম নির্ধারণের বিষয় একটা আসলো। আচ্ছা, দাম যখন এখানে সুভাষবাবু বললেন যখন দাম মানে উৎপাদন বেশি হয় কৃষক কম দাম পায়, তাহলে আমরা দাম বেঁধে দেওয়ার ওই সময় চিন্তা করি না কেন? বোঝার জন্য বলছি যে আপনি তো কৃষককে তো তার মুক্তি দিতে হবে এবং সে যাতে এক বছরের পরে পরের বছর যে উৎপাদনে ঘাটতি না করে সেই ব্যবস্থা তো করতে হবে। সরকারকে সেই জায়গায় তো চিন্তা করতে হবে। তার মানে পুরো দৃষ্টিভঙ্গিটা কি, কার স্বার্থ রক্ষা করব, তার উপরে দাঁড়িয়ে যে পরিকল্পনা করব সেই জায়গাটা নাই। এইখানে কোল্ড স্টোরেজের কথা যেটা আসলো, একটা তাহলে দেখেন পরিস্থিতিটা কি দাঁড়ালো যে কোল্ড স্টোরেজে এইখানে শেয়ার বাজারের শব্দটা মোয়াজ্জেম ভাই যেটা বললেন আমি ওইটাই নিই, যে এইখানে একটা কাগজের হাত বদল এবং ওই জায়গাটা করছে এবং সরবরাহটার ব্যত্যয় ঘটিয়েই দামটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। আপনি সেই চিনি বলেন, তেল বলেন, পেঁয়াজ, এবার তো পেঁয়াজ পর্যাপ্ত ছিল এবং আগের বারে ইতিহাস যে গোডাউন থেকে পচে গেছে, তারপরে অর্থাৎ এই যে ব্যবসায়ী যে সিন্ডিকেট গ্রুপ তারা এক একটা সময় এই ধরনের বাধাগ্রস্ত করে আমাদের সাপ্লাই সিস্টেমকে বাধাগ্রস্ত করে বা নানাভাবে বাধাগ্রস্ত করে মতলব হাসিল করে দাম বাড়িয়ে জনগণের পকেট থেকে। এখন আপনাকে তো দেখতে হবে যে সরকারের দায়িত্বটা কি, যে দেশে একটা দুরবস্থা চলছে, মানুষের যাদের আয় কমে গেছে তাদের খাবারের জন্য যে একটা একেবারে নিত্যপণ্য, সেইখানে যদি মিনিমাম হস্তক্ষেপ করে দায়িত্ব পালন না করতে পারে তাহলে দায়িত্ব কোথায় পালিত হচ্ছে? পুরো জুলাই মাস যদি 30 টাকা দামে হাঁটে, তাহলে সেপ্টেম্বর মাসের এখানে এসে
এত দাম বাড়লো কেন, সেটাও একটা জি, আমি এটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আমি একটু মোশাররফ হোসেন জানতে চাইবো যে মোয়াজ্জেম হোসেন একটা কথা উল্লেখ করছিলেন যে এই যে হাত বদলের বিষয়টা তো হঠাৎ হঠাৎ নয়, এটা নিয়মিত বিষয়, এবং এখন যে মানুষটা 35 টাকা বা 40 টাকা সেটা কিনেছেন, তিনি কেন হিমাগার থেকে 27 টাকা ক্ষতিতে ছাড়বেন? তিনি তো ছাড়তে চাইবেন না, সেখানে ভালো রাইট, সেই জায়গা থেকে ছাড়বেন না, তার ক্ষতি হয়ে যাবে। জি, নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায় মোশাররফ হোসেন কাছে যাব। মোশাররফ হোসেন, আপনি শুনছিলেন যে বিরতির আগে মোয়াজ্জেম হোসেন বলছিলেন যে যে মানুষটা 35 টাকা দিয়ে ইতিমধ্যে কিনে ফেলেছেন, তিনি 27 টাকায় কেন নিজের ক্ষতি করে বিক্রি করবেন, সেখান থেকে হাতছাড় করবেন? তবে এই বিষয়টা আমি একমত না। যদি কোনো কেউ যদি এই ধরনের অপ্রীতিকর ঘটনা করে থাকে তাহলে সে লস করবে, কারণ গভর্নমেন্ট তো একটা সিদ্ধান্ত নিছে আজকে যে প্রাইসটা দিছে, এবং আমরা অ্যাসোসিয়েশন থেকে এখানে আমাদের সাথে আরো ব্যবসায়ী ছিল, আড়তদার ছিল, সবাই মিলে তো আমরা জিনিসটা অ্যাকসেপ্ট করছি প্রাইসটা। তো সুতরাং এই প্রাইজের বাহিরে বিক্রি করতে সে পারবে না, এবং এইখানে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকের মনিটরিং থাকবে, এটা তার কম দামে বিক্রি করতে হবে, সরকারের যে রেট এই রেটেই বিক্রি করতে হবে। আমি মনে করি এখন প্রাইসটা আশা করা যায় যে এই প্রাইসে থাকবে। এটা তো মোয়াজ্জেম হোসেন বলছে যে কোনো হঠাৎ কোনো ঘটনা নয়, এটা নিয়মিতই হয় হিমাগারগুলোতে। সেক্ষেত্রে আপনারা কি করেন বা মনিটর এখানে করলেই? না, এটা নিয়মিত হয় না। গত 15 বছর আপনি দেখেন আলুর বাজার এই ধরনের কখনো হয় নাই, আলু নিয়ে কোনো কথা হয় না, কিন্তু আলু বাম্পার ফলন হয়েছে, আলুর দাম কম, কৃষক বাজারের দাম পাচ্ছে না, এইটা নিয়ে কিন্তু গত 5-7 বছর যাবত লেখালেখি হচ্ছে। আমরা সাংবাদিক সম্মেলন করছি, কৃষক পয়সা পাচ্ছে না, ব্যবসায়ী পয়সা পাচ্ছে না, এবং কৃষক ঋণগ্রস্ত হয়ে মারা গেছে, ব্যবসায়ী ঋণগ্রস্ত হয়ে মারা গেছে, এই ধরনের পত্রপত্রিকা আছে, রেকর্ড আছে। কিন্তু দাম বৃদ্ধির কোনো ঘটনা কিন্তু গত 15 বছরের ভিতরে হয়েছে কিনা আমার সন্দেহ নাই, কিন্তু কেউ বলতে পারবে না। কিন্তু এইবার অপ্রীতিকর ঘটনা হয়ে গেছে শুধুমাত্র শর্টেজের জন্য। তবে এখন এই শর্টেজটা আছে কিছু, এখন সরকার যেভাবে মনিটরিং করতেছে, আমরা সবাই মিলে যদি এটা সহযোগিতা করি তাহলে এটা এই প্রাইসটা টিকবে। সবার সহযোগিতা করতে হবে। কেউ যদি অপরাধ করে, যদি এই অর্ডার না মানে, তাহলে যদি তার একটা শাস্তি হয়। খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার ব্যাখ্যাটা জানতে চাইবো। শুধু আমরা আলুর দিকে নজর দিচ্ছি, কিন্তু বাজারে তো আরো অনেক পণ্যগুলো আছে যেগুলো নাগাল ছাড়া। এখন যারা একদম স্বল্প আয়ের মানুষ বা সীমিত আয়ের মানুষ বা নির্ধারিত আয়ের মানুষ, তাদের জন্য কি দেখেন, বা কোনো ব্যবস্থাপনা বা কোনো দায়িত্ব বা যেটা করা দরকার করছে কিনা? এটা আসলে খুবই দুঃখজনক যে কোভিডের কারণে সাধারণ মানুষের যে আয় কমে গেছে, প্রায় 20% আয় কমে গেছে তাদের, মানে 1/5 আয় কমে গেছে। এরকম একটি অবস্থায় তাদের যদি বাজারে যদি নিম্ন মূল্যে অথবা স্বাভাবিক মূল্যে যদি তারা পণ্য না পান, তাহলে কিন্তু তাদের একটা বড় রকমের দুর্গতির মধ্যে থাকতে হয়। যেমন গতকালকে শুনছিলাম যে একজন ক্রেতা বলছিলেন বাজারে গিয়ে যে তাদের অন্য সবজি কেনার মতো সামর্থ্য নেই, আলুটাই তারা কিনতেন, কিন্তু দেখা যাচ্ছে যে সেই আলু আগে 5 কেজি নিয়ে যেতেন, কিন্তু এখন আলুর দাম বেড়ে যাওয়ার কারণে এখন 2 কেজি নিয়ে যেতে হচ্ছে। অর্থাৎ অন্য ফসল কিনতে তো পারছেনই না, এখন আলুটাও না থাকার জন্য যদি একটু বেশি দামও হতো উনি কিনতেন, কিন্তু বাজারেই আলু পাওয়া যাচ্ছে না, সেটার অনেক দাম, এবং সেটির তাকে কিনতে এবং তিনি তার জীবন চালানোটাই তার জন্য আসলে কষ্টকর হচ্ছে। এরকম জায়গাটির ক্ষেত্রে যে যাদের আসলে কাজ নেয়ার ব্যাপারটি, যাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেটা আসলে সুভাষ সিংহ রায় বলছিলেন যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আসলে একটা ভালো কথা বলেছেন উনি, যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের এই জায়গাটি আমাদের উত্তরোত্তর বেশ কিছু পরিবর্তন হচ্ছে আমাদের। সেই পরিবর্তিত প্রেক্ষাপটে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটি এখন অনেক বেশি যেটা বলা যায় রিয়েল টাইম কেন্দ্রিক হয়ে গেছে। অর্থাৎ এখন যেমন হয়েছে যে কখনো বন্যা হচ্ছে, কখনো খরা হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, এর ফলে হচ্ছে কি বাজারে সরবরাহ কমে যাওয়ার সাথে সাথেই মানুষের কাছে কিন্তু কম বেশি কোভিড এর আগে কিন্তু মোটামুটি পয়সা ছিল, সে বাজারে গিয়ে কিনতে চায়, কিন্তু পণ্য না পেলেই দেখা যাচ্ছে যে বাজারে মূল্যে সেটি রিয়াকশন হয়। সুতরাং সেই জায়গাটিতে সরকারের দিক থেকে দায়িত্ব ছিল আগাম ব্যবসায়ীদেরকে জানানো যে হ্যাঁ, উৎপাদনের এই পরিস্থিতি, মজুদের এই পরিস্থিতি, আমদানি করা প্রয়োজন আছে কিনা, আমদানি করলে কোন মূল্যে কোন বাজার থেকে আনা যেতে পারে, যদি ব্যবসায়ীরা না আনেন তাহলে সরকার নিয়ে আসবেন আমদানি করে। যেমন এখনো মনে করি যে আলুর ক্ষেত্রে সম্ভবত কিছু আলু আমদানি করারও দরকার রয়েছে। অসংখ্য ধন্যবাদ গোলাম মোয়াজ্জেম, সময় একেবারে শেষ হয়ে আসছে। সুভাষ সিংহ রায়, আমি খুব দ্রুত বলছি, পূর্বাভাস বলতে একটা শব্দ তো আছে, এবং ইংরেজিতে আমরা প্রেডিকশন এটাও বলি,
তো এই ক্ষেত্রে কিন্তু এখনকার বাজার ব্যবস্থাপনায় উৎপাদন ব্যবস্থাপনার সাথে এটা খুবই একটা সংগতিপূর্ণ বিষয়। এই ব্যাপারে কিন্তু অধিক মনোযোগী হতে হবে, আর প্রচুর গবেষক প্রয়োজন। কিন্তু আমাদের যেমন আমরা এই সবজি উৎপাদনে তৃতীয় হয়েছি, আমরা আলু উৎপাদনে সপ্তম হয়েছি, আমরা ধান চাল উৎপাদনে চতুর্থ হয়েছি বিশ্বের, এটা যেমন আমাদের তথ্য আছে, আবার আমাদের ভিতরে ব্যবসায়ীদের ভিতরে ব্যবসায়ী নামের কিছু 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 মতলববাজ লোকের উৎপাদনও কিন্তু বেড়ে গেছে। এই লোকগুলো নানান রকমের বাজার অস্থির করে, তারা যাতে অস্থির করতে না পারে সেখানেও কিন্তু সরকারকে সজাগ থাকা। কারণ বাংলাদেশে অর্থনৈতিক ব্যবস্থাপনা যারা আন্তর্জাতিক মহল পূর্বাভাস দিয়েছিল যে খুব খারাপ অবস্থা হবে কোভিডে, যেটা ভারতে এখন হয়েছে, অন্য দেশে হয়েছে, উন্নত রাষ্ট্র হয়েছে, বাংলাদেশ সেই জায়গায় অনেক অগ্রগতির জায়গা হয়েছে। সেই জায়গাগুলো সবকিছু মাথায় রেখে আমাদের বাজার ব্যবস্থাপনার দিকে খুব বেশি নজর দিতে হবে। এবং আমি মনে করি যে কাল পরশু দাম কমে আসবে, নির্ধারিত দামে বিক্রি হবে। অভিজ্ঞতা হচ্ছে যে আমরা সুযোগ পেলেই কিছু লোক হলেও তারা জনগণের পকেট কাটার কাজটা করে। তো সেই জায়গায় সরকারের দায়িত্বশীল আচরণের তো বিকল্প নাই। সেইটা করার জন্য অবশ্যই তথ্য উপাত্ত এবং যথাসময়ে যথা ভূমিকা রাখা এটা আছে। কিন্তু আমরা বারবার মনে করি যে জিনিসপত্র দামের ক্ষেত্রে ওইটা আপনি করবেন, কিন্তু অন্ততপক্ষে গরিব মানুষের জন্য রেশনিং এটা চালুর জায়গাটা যদি আগে থেকে আপনি ব্যবস্থা করতে পারেন, ন্যায্য মূল্যের দোকান, এবং সব জায়গাটা হইতে হবে দক্ষ এবং দুর্নীতিমুক্তভাবে, এই কাজগুলো যদি করতে পারেন, আমরা গণবন্টন ব্যবস্থার জায়গাটা যদি করতে পারি, বাজারের যে নিয়ন্ত্রণের জায়গা, কথাটা হচ্ছে যে যদি বুঝতাম যে আমার কৃষক দাম পাচ্ছে তাহলে একরকম বিবেচনা, কিন্তু দাম পাচ্ছে তো ফড়িয়া গ্রুপ, হাত বদলকারী সংস্থা, সুতরাং সেটা তো এগ্রি করার কোনো কারণ নেই, এই বিবেচনা করতে হবে। আরেকটা হচ্ছে একটা অন্ততপক্ষে যে উৎপাদন আমরা যে জায়গাগুলোতে ভালো উৎপাদন বাংলাদেশে করতে পারি, সেই উৎপাদনের পরে তার সংরক্ষণ এবং উৎপাদক সমন্বয়, কি বলে সমবায় এবং ক্রেতা সমবায়, এই জায়গার ধারা যদি না করতে পারি তাহলে হবে না। কারণ একটা চ্যালেঞ্জের জায়গা দেখুন যে নিশ্চয়ই যে আমাদের দেশের মানুষকে আমরা যেমন খাবার দেব, পুষ্টিসম্মত খাবার দেওয়ার তো বিষয় আছে। এখন পুষ্টি তো দূরের থাক, সাধারণ খাবারটাই তাদের জন্য ব্যত্যয় ঘটে যাচ্ছে। তো মনে রাখেন বাংলাদেশের মানুষের একটা অদ্ভুত আবিষ্কার আছে, সেটা কি জানেন? যে কম খেয়ে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি, কিন্তু কম খেয়ে বেঁচে থাকা যায় কিন্তু নিজের পুষ্টি অর্জনও করা যায় না, একটা মানে কি বলে নিজের কাজও করা যায় না, সেই জায়গাটা আমি মনে করি যে এইখানে সরকারের দায়িত্ব, সরকারের দায়িত্ব, সেটা হচ্ছে গড় দেখছেন কিন্তু বাস্তবতা দেখেন, বাস্তবতার জায়গায় সেটা নাই। তা আপনার এইখানে যদি আমি পরিকল্পিতভাবে বাজার ব্যবস্থার উপরে সরকারের নিয়ন্ত্রণ না থাকে এবং একেবারে এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা মানুষের কাছে সরবরাহটা নিশ্চিত করতে না পারি, তাহলে এই আলোচনায় থাকবে বাস্তবে কোনো ভূমিকা পালন। জি, অসংখ্য ধন্যবাদ রশিদ হোসেন প্রিন্স, সুভাষ সিংহ রায়, খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং মোশাররফ হোসেন, আপনাদের চারজনের মূল্যবান সময় এবং মন্তব্যের জন্য। আর এই ছিল আজকে 24 ঘন্টায়, কাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।